যে মমতা ব্যানার্জি যতগুলো প্রকল্প নিয়েছে এখন পর্যন্ত মূলত বেশিরভাগই এই এসসি ওবিসি সম্প্রদায়ের উপর লক্ষ্য করে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওদের জন্য আজকে ওদের মুখের দিকে চেয়ে একের পর এক প্রকল্প, ছেলেপেলেরা যাতে স্কুলমুখী হয় তার জন্য প্রকল্প, ওদের মেয়ে যাতে পড়াশোনার দিকে এগিয়ে যায় তার জন্য কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প। কোনো জাতি বিভাজন নয়, কোনো সাম্প্রদায়িক রাজনীতি নয়, উন্নয়নের নামে ভোট হোক। বাজলো ভোটের ঘণ্টা। বাংলা জুড়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচনের দামামা বেঁচে গেছে এবং বাংলার প্রত্যেক জেলাতেই প্রত্যেক রাজনৈতিক দল তাদের সংগঠনকে সামনে রেখে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে জোর কদমে ময়দানে নেমে পড়েছে। এই বছর মালদা জেলাতে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে, কেন মালদা জেলার রাজনৈতিক যে সমীকরণটা সেই সমীকরণ এই মুহূর্তে বেশ জটিলও বলা চলে, আবার জমজমাটও বলা চলে। সেই জায়গা থেকে আজকে আমাদের জজবাত 24 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন মালদা জেলা ওবিসি এসসি তৃণমূলের সভাপতি মনোজ রাম, যিনি কিছুদিন আগেই এই দায়িত্ব পেয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জজবাত 24 বাংলায়। প্রথমেই দাদা যে প্রশ্নটা করব, মালদা জেলায় যেমন সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, তেমনই কিন্তু মালদার বেশ কিছু আসনে এসসি ভোট মানে তপশালী সম্প্রদায়ের যে ভোটটা, সেই ভোটটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর করে। যেমন ধরুন গাজলের আসন বলুন, মালদা বিধানসভার আসন বলুন। তো এই জায়গা থেকে বিগত ভোটগুলিতে দেখা যাচ্ছে 19-এর ভোট, 21-এর ভোট, 24-এর ভোট, তফসিলি সম্প্রদায়ের মানুষের ভোটের সিংহভাগটা গেছে গেরুয়া শিবিরের ঝুলিতে। সেই জায়গা থেকে আপনি জেলা সভাপতি হওয়ার পর 2026-এর বিধানসভায় সেই ভোটটাকে ফিরিয়ে আনাটা কতটা চ্যালেঞ্জ এবং কি পথে এগোবেন? দেখুন, আমি নিজে ব্যক্তিগত খুব সাংগঠনিক লোক এবং দল খুব বিশ্বাস করেই আমাকে আজকে এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের দায়িত্বটা দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার গোটা মালদা জুড়ে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে আমি সিদ্ধান্তটা নিয়েছি, এটা খুব সত্যি কথাই যে এসসি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা মানুষ, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এখন মানে ওটা কি বলবো, মানে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এখনও পর্যন্ত। এবং এই সম্প্রদায়কে সমাজের মূল স্তরে তুলে এনে যাতে এদের জীবনযাত্রার মালটাকে উন্নত করা যায়, সেই জন্য আপনি দেখে থাকবেন যে মমতা ব্যানার্জি যতগুলো প্রকল্প নিয়েছে এখন পর্যন্ত মূলত বেশিরভাগই এই এসসি ওবিসি সম্প্রদায়ের উপর লক্ষ্য করেই, এবং এদের অর্থনৈতিক মান কী করে দিনে আরও উন্নত করা যায় এবং এই সম্প্রদায়কে কিভাবে একেবারে মূল স্রোতে এনে যাতে সমাজের আর চারটা শ্রেণীর সঙ্গে পায়ে পা মিলিয়ে যাতে এরা হাঁটতে পারে, তার জন্যই আজকে আমাদের এই এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের জন্ম। এবং আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই সমস্ত মালদা জেলায় ভিজিট করেছি, ভিজিট করে এই সম্প্রদায়ের সঙ্গে কথা বলে এদের অর্থনৈতিক মানটা কী করে উন্নত করা যায় তাদের মধ্যেও আমাদের চলছে, কথাবার্তা চলছে। ইতিমধ্যেই আমাদের এসসি সম্প্রদায়ের মধ্যে যারা সাফাই কর্মচারী আছে, আপনি দেখে থাকবেন হসপিটালে, বিডিও অফিসে, আরও ডেলি মার্কেটে এই যে সাফাই কর্মচারীরা যারা আছে, এই সাফাই কর্মচারীদের গোটা আমাদের বেঙ্গল জুড়ে একটা উন্নয়ন বোর্ড হয়েছে, অল বেঙ্গল সাফাই কর্মচারী উন্নয়ন বোর্ড, যার দায়িত্বে আছেন আমাদের প্রদীপ বাস্ফর মহাশয়। তিনি কিন্তু গোটা মালদা জুড়েই আমাদের এসসি ওবিসি সংগঠনেরই উনি চেয়ারপারসন। উনি গোটা বেঙ্গল জুড়েই এই সাফাই কর্মচারীদের জীবনযাত্রার মান কী করে উন্নত করা যায় এটা কিন্তু অলরেডি আমাদের কার্যক্রমের মধ্যেই আছে। কিন্তু দাদা, এটা তো আপনি বললেন যে আপনারা যাচ্ছেন, মাঠে দেখছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আপনাদের বিভিন্ন রকম চেষ্টা চলছে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সবটাই ঠিক আছে। কিন্তু মেন যে বিষয়টা বলছি, তফসিলি সম্প্রদায়ের মানুষ যেহেতু 21, 19, 24-এর নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা গেছে বিজেপি মুখী, তাদের মনটা জয় কিভাবে করবেন? তাদের মনটা জয় একটাই ইস্যু। আজকে বিজেপি যেভাবে এদের মানে মনে মধ্যে বস্তিতে ঢুকে যেভাবে কাজ করেছে এবং যে সমস্ত এদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন এদেরকে বঞ্চনা করেছে, আপনি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, আপনি দেখুন বিহারের দিকে, আপনি দেখুন উত্তরপ্রদেশের দিকে, আপনি দেখুন হরিয়ানার দিকে, আপনি দেখুন রাজস্থানের দিকে। আমরা এখানে যাদেরকে এসসি ওবিসি সম্প্রদায় বলছি, ওইখানে ওদের
দলিত সম্প্রদায় বলে চিহ্নিত করছে। এই দলিত সম্প্রদায়ের জন্য বিজেপি সরকার কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি, কিছু করেই তো নি, উল্টে কিন্তু এদের দিনের পর দিন শোষিত, নিপীড়িত, বঞ্চনার দিকে ঠেলে দিয়েছে। আপনি উন্নয়নের ঘটনা দেখুন, হাতরসের ঘটনা দেখুন, রাজস্থানের ঘটনা দেখুন। এই সম্প্রদায়ের মানুষ বর্তমানে বিজেপির উপর থেকে যে আশাটা করেছিল, আস্তে আস্তে কিন্তু মোহটা ভাঙতে শুরু করেছে। আর অন্যদিকে কিন্তু মানুষ ভরসার স্তর পেয়েছে যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওদের জন্য আজকে ওদের মুখের দিকে চেয়ে একের পর এক প্রকল্প, ওদের ছেলেপেলেরা যাতে স্কুলমুখী হয় তার জন্য প্রকল্প, ওদের বালিকার মেয়ে যাতে পড়াশোনার দিকে এগিয়ে যায় তার জন্য কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প, এদের ছেলেপেলেরা যাতে চাকরির দিকে ঝুঁকে তার যে খরচ, ন্যূনতম খরচ যতক্ষণ না নিজের চাকরিটা করতে পারছে তার জন্য আমাদের যুবসাথী প্রকল্প, এইভাবে অজস্র প্রকল্প। ওরা যাতে চাষবাস ভালো করে করতে পারে, যতটুকু জমি ওদের আছে তার জন্য কৃষক বন্ধু সব প্রকল্প। এই প্রকল্পগুলো কিন্তু আমরা এই বিধানসভাতে আমরা কিন্তু একবারে প্রচারের হাইলাইটে এনেছি এবং আশা করছি আমরা যেভাবে ওনাদের মধ্যে ঢুকে ওনাদের মন জয় করতে পেরেছি, আশা করি 2026 নির্বাচনে এই সম্প্রদায় আর বিজেপির হাতে থাকবে না, টোটালটাই আমাদের তৃণমূলমুখী হবে, এটা আমার খুব আশা। এবার আসি দাদা একটু আপনাদের দলের বিষয়ে, মানে মালদা জেলা তৃণমূলে যেটা দেখা গেছে 24 সালে 2টো লোকসভা আসন আপনারা জিততে পারেননি। শুধু 2টো লোকসভা আসনে যে আপনারা পরাজিত হয়েছেন তাই নয়, মালদার 12টি বিধানসভার একটিতেও আপনারা লিড নিতে পারেননি। এর অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তৃণমূলের, মালদা জেলা তৃণমূলের অন্দরে একটা বড় আকারের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেই জায়গা থেকে আপনারা কি পারবেন ইউনাইটেড হয়ে 26 সালে নিজেদের জিতা 8টি আসন ধরে রাখতে? দেখেন, আমাদের দল ইউনাইটেড আছে, ইউনাইটেড ছিল, এটা কিছু মানুষের প্রচার বলতে পারেন। আমাদের দল ইউনাইটেডই ছিল এবং যেটা আপনি বলছেন গত লোকসভা কেন্দ্রে, এটা সত্যি আমাদের দুটোই কেন্দ্রে পরাজিত হয়েছি আমরা। তার কিছু আমাদের সাংগঠনিক বিষয়ও ছিল আর আমাদের ক্যান্ডিডেটের বিষয় কিছু ছিল, মানে এই যে বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া, ঠিক আছে, লোক আমাদের এখানে প্রসূন ব্যানার্জি খুবই ভালো লোক এবং এতটাই শিক্ষিত যা এইসব মানুষকে যদি আমরা মানে জিতিয়ে আনতে পারতাম, আখেরে কিন্তু আমাদের এলাকার উন্নয়ন খুব ভালো করে হতো। আজকে যেভাবে খগেন মুর্মু সাহেব উনি যে জিতেছেন, আজকে বলুন তো গত 5 বছরে আজকে উনি একটা কাজ, নজির সৃষ্টি একটা দেখাতে পারবেন, একটা কাজ নয়। উনি যে সাংসদীয় কোটায় যে বছরে 6 কোটি টাকা করে পান, এখনও পর্যন্ত উত্তর মালদা থেকে আমাদের কি বলে দক্ষিণ মালদা পর্যন্ত, ওই কি বলে ওটাকে, মানে নালাগোলা থেকে আমাদের হরিশ্চন্দ্রপুর পর্যন্ত গোটা এরিয়ায় আমি নিজে ভিজিট করেছি, কোথাও একটা নজির সৃষ্টি নেই যে উনি একটা কাজ করেছেন। টোটাল মিথ্যা প্রতিশ্রুতি। এবং এই যে টাকাটা, এই টাকাটা কোন খাতে যাচ্ছে, কোথায় উনি কাজে লাগাচ্ছেন, আমার তো প্রশ্ন খগেন মুর্মুকে কাছে। উনি এই আমরা যেভাবে রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাচ্ছি, যে আপনার মানুষকে বলছি আমরা কিন্তু এই উন্নয়ন করছি, আপনি আমাদেরকে ভোট দিন, উনি বলতে পারবেন মানুষের কাছে গিয়ে যে আমি একটা জনহিতে এই কল্যাণ করবে এমন একটা প্রজেক্ট, এমন একটা কাজ করেছি? আজ পর্যন্ত করেননি উনি। আর আরেকটা দাদা, আপনি এই বিষয়টা বললেন, কিন্তু রাজ্যের মানে এই সাক্ষাৎকারে যে বিষয়টা আলোচনা করা আরও সবথেকে বেশি প্রয়োজন, যে ইস্যু নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, এসআইআরে দেখা গেছে আপনাদের দলও বারবার অভিযোগ করছে যে এসআইআরে নির্দিষ্ট টার্গেট করে করে সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে, আবার অনেক সময় বলছে তফসিলি সম্প্রদায়ের মানুষদেরও তাই করা হচ্ছে। তো বাস্তবে আবার বিজেপি বলছে যে আপনারা ইচ্ছাকৃত মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করছেন। বাস্তবে এসআইআরে মালদা জেলায় তফসিলিদের মধ্যে রাজবংশী সম্প্রদায় রয়েছে, আরও বিভিন্ন সম্প্রদায় রয়েছে, সেই জায়গায় এসআইআরের ছবিটা কি? দেখুন, এসআইআর টোটালটাই হচ্ছে, আপনি আসামের দিকে দেখুন, আপনি বিহারের দিকে দেখুন, এসআইআরটাই টোটালটাই ওদের একটা পরিকল্পনা যে যেখানে যেখানে আমরা জিততে পারছি না, যেখানে যেখানে আমাদের গভর্নমেন্ট আসছে না, যারা তৃণমূলের ভোট, এই ভোটটাকে কিভাবে কৌশলগতভাবে টোটাল মাইনাস করে দিয়ে যাতে ক্ষমতায় আসা যায়, তার একটা পরিকল্পনা চলছে। কিন্তু মোদি সাহেব এবং অমিত শাহ ভুলে গেছেন যে এটা বিহার, আসাম নয়, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা মমতা ব্যানার্জির বাংলা, এটা অভিষেক ব্যানার্জির বাংলা। এইখানে কিন্তু সেই কারসাজি কিন্তু ওরা করতে পারবে না। এবং আমি জানি যেভাবে আমাদের BLA 2 থেকে আরম্ভ করে BLA 1
দিনরাত পরিশ্রম করে যেভাবে মানুষের বাংলার ভোটাধিকার রক্ষা করেছে এবং এখনও করে চলছে, সেখানে আমরা জানি এবং আমরা বিশ্বাস করি মানুষ সর্বতভাবে আমাদেরকে সাপোর্ট করবে। আমরা এই আবার সরকারে আসব, এদিকে একেবারে নিশ্চিত। এবং আমি এটাও চ্যালেঞ্জ করে বলতে পারি, বিজেপি গত নির্বাচনে যে 70টা কি 73টা আসন পেয়েছিল, 77টা আসন পেয়েছিল, সেই আসন ওরা রক্ষা করতে পারবে না। 50-এর ঊর্ধ্বে ওদের আসন যাবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি। আচ্ছা, আমরা দাদা এই সাক্ষাৎকার পর্বের একদম শেষের দিকে এবার আসি একটু জেলার সংগঠনের দলের কথা হলো। আপনার যে এলাকা, মানে আপনার চাঁচল বিধানসভা, আপনি তুলসীহাট এলাকার মানুষ, সেখানেই আমরা এখন বসে রয়েছি। এই জায়গা থেকে চাঁচল বিধানসভায় শোনা যাচ্ছে যে প্রার্থীর জন্য নাকি অনেকেই দৌড়ে রয়েছেন, প্রার্থীর অনেকেই দাবিদার। তো দল যাকেই প্রার্থী করুক, বিপরীত পক্ষদের যদি আবার রাগ গোসা হয়ে যায়, চাঁচল বিধানসভা তো শোনা যাচ্ছে বেশ নড়বড়ে, ধরে রাখা চাপ হবে আপনাদের। না দেখুন, দল যখন এটা ক্ষমতায় থাকে, অনেকেরই ইচ্ছা থাকতেই পারে যে আমি এমএলএ হব, এমপি হব, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসে এটাও আবার নজিরবিহীন ঘটনা আছে যে দল যাকে সিলেক্ট করে দিবে তার উপরে আর কিন্তু কথা কোনো হবে না। এবং আমরা বিশ্বাস করি দাবি করার অধিকার সবারই আছে, ইচ্ছা সবার থাকতে পারে, কিন্তু দল যাকে নির্বাচিত করবে যে অমুক বিধানসভা কেন্দ্রের অমুকজন প্রার্থী, আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস ইউনাইটেডভাবে সেই প্রার্থীকে জেতানোর জন্য সর্বতভাবে চেষ্টা করবে এবং আমরা জয়ী হব। 5 বছর তো আপনাদের বিধায়ক থাকলেন নিহার রঞ্জন ঘোষ, তো অনেকে বলে যে উনি এখানকার ভূমিপুত্র নন, উনি বহিরাগত, এটা একটা ফ্যাক্টর। এই ভোটেও এই ধরনের একটা কথা চলছে যে প্রার্থী কেন বহিরাগত হবে, তো এই বিষয়টা কি বলবেন? আর নিহার বাবুর কাজে আপনারা কতটা খুশি? না দেখুন, নিহার বাবু অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, এবং উনার বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা অঞ্চলে উনি কিন্তু কাজ করেছেন। বিরোধীরা কি বলছে আমি বলতে পারবো না, কিন্তু গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে কিন্তু ওনার কাজ রয়েছে। আমার তুলসীহাটা অঞ্চলেরও কয়েক কোটি টাকার কাজ হয়েছে, কয়েক কোটি টাকার। এবার বিরোধীরা নানা রকমভাবে প্রচার ছড়াচ্ছে ওনার বিরুদ্ধে, উনিও ভালো করে জানেন, আমরাও জানি। দল যাকে যেই বিধানসভা কেন্দ্রের প্রার্থী করবে আমরা কিন্তু একেবারে নতমস্তকে সেই প্রার্থীকে মেনে নিব এবং সর্বশক্তি দিয়ে সেই প্রার্থীকে জেতানোর জন্য চেষ্টা করব। শেষ একদম যেটা বলবো, আমাদের জজবাট 24 বাংলার মাধ্যমে আপনি মালদার মানুষকে বার্তা কি দেবেন? মালদার মানুষকে আমি একটাই বার্তা দিতে চাই, কোনো জাতি বিভাজন নয়, কোনো সাম্প্রদায়িক রাজনীতি নয়, উন্নয়নের নামে ভোট হোক। যেভাবে মমতা ব্যানার্জি এবং অবসর ব্যানার্জি গোটা বাংলা জুড়ে তথা মালদাতেও যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ করেছেন, সেই উন্নয়নের নিরিখেই এবার ভোট দিবেন। এবং আমরা আশা রাখি যে আমরা মালদাতেও 12টার সিটেই 12টা আসনই এবার জয়লাভ করব, কোনো সন্দেহ নেই। আপনারা শুনলেন মালদা এসসি ওবিসি তৃণমূলের সভাপতি মনোজ রাম, তিনি আমাদের প্রত্যেক প্রশ্নেরই অকপটভাবে উত্তর দিলেন এবং তিনি যেটা দাবি করলেন, দল যাকেই প্রার্থী করবে প্রত্যেকে ইউনাইটেডভাবে তার হয়ে ভোট করবে এবং তাকে জেতাবে, এবং মালদাতে ভালো ফলাফলের জন্য তিনি আশাবাদী। তবে বাস্তবে কি হবে, তৃণমূল 24-এর ধাক্কা কাটিয়ে কতটা কামব্যাক করতে পারবে, সেটার উত্তর জন্য আমাদেরকে আরও হয়তো 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে। সব খবরের জন্য দেখতে থাকুন জজবাট 24 বাংলা।